আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি আর কইতাম, ইরানের আকাশ থেকে কালো বৃষ্টি হচ্ছে, যেটি একটি দেশের জন্য শুভকর নয়। ইরানের বড় বড় স্থাপনা, সামরিক স্থাপনা, বড় বড় ভবন, সরকারি ভবন এবং ইরানের সর্বোচ্চ নেতাসহ সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিবর্গর ইতিমধ্যে খতম হয়েছে। তারপরও ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দমন করতে পারছে না। তারা ভাবছিল ইরানের বর্তমান শাসন ক্ষমতায় থাকা মোস্তফা খামেনি এবং অন্যান্য ব্যক্তিবর্গ হয়তো আপনার আত্মসমর্পণ করবে বা যুদ্ধবিরতি চাইবে, কিন্তু তারা চাইব না। কারণ তাদের সামনে কুয়েতের ইতিহাস আছে, তাদের সামনে সাদ্দাম হোসেনের বিচারের ইতিহাস আছে, যার ফলস্বরূপ তারা কখনোই পদত্যাগ চাইবে না বা তারা কখনোই পদত্যাগ করবে না। তারা চাইব না কখনোই তাদের পরাজয়। তারা মৃত্যুটাকে আত্মসমর্পণের চেয়ে এখানে গুরুত্বপূর্ণ মনে করছে। কেননা ইতিমধ্যে ইরানে ঘটে যাওয়া ঘটনা, যদি এখন যে যারা ক্ষমতায় আছে তাদের বাইরে চলে যায়, তাহলে সাদ্দাম হোসেনের মতো তাদের বিচার হবে, বিচার হলে তাদের ফাঁসিও হবে। কেন কথা আমি বলেছি? কথা বলছি এ কারণে, দেখেন সাদ্দাম হোসেন যাদেরকে মেরেছিল তারা মেবি কুর্দি, আর এই বিচারেই সাদ্দাম হোসেনের কিন্তু ফাঁসি হয়েছিল। এখন দেখেন, এই কিছুদিন আগেও ইরানের বিদ্রোহীরা 40,000 মানে ইরানের বিদ্রোহীদেরকে 40,000 দুদিনেই খামেনি সরকার ব্রাশ ফায়ার করে মেরে দিয়েছে। পাশাপাশি খামেনি সরকারের যে 4 দশক, প্রায় 4 দশক ক্ষমতায় ছিল, সেই 4 দশকে কত লোকের প্রাণ এভাবে কেড়ে নিয়েছে। এবং সে দেশেও কুর্দিরা আছে, তারাও বিদ্রোহী গোষ্ঠী, তাদের সাথে একের পর এক ইরানের অঘটন ঘটে গিয়েছে। এই জন্য ইরান বুঝছে বা ইরান সরকার বুঝছে, যদি এভাবে সাস্টেইন করে যায়, এভাবে টিকে যায়, তাহলে তো একরকম, নইলে পরাজিত হওয়ার পরে একেবারে কুয়েতের মতো আমাদের শাসকদের বংশ নির্বংশ করে দেবে। ইতিমধ্যে আপনারা জানেন খামেনির পরিবারে কতজনকে নাই করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, মানে বিভিন্ন বাহিনীর প্রধান কার্যালয় কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য ইরান এখন দিয়েছে মরণ কামড়। তারা কোনোভাবে আত্মসমর্পণ করবে না, তারা কোনোভাবে যুদ্ধবিরতিতে যাবে না। কারণ তাদের সামনে অপশন 2টা, হয় যুদ্ধে জিততে হবে, আর যদি যুদ্ধে পরাজয় হয় তাহলে এখন যারা বা যে গ্রুপ, যে দলে না সে দেশের শাসন ক্ষমতা চালাচ্ছে, তাদের পরাজয় হবে। আর পাহলভি যে বিরোধী দলের নেতা ছিল, যার বাবাকে মেরে দিয়েছিল, সে আবার যদি ক্ষমতায় চলে আসে, কারণ এই সরকারের পরাজয়ে তারই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। কারণ বিভিন্ন সময় যে স্ট্যাটাস দেয়, ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের সরকার পতনের জন্য বিদ্রোহীদেরকে আহ্বান জানিয়েছে, যে দেশে যারা বিদ্রোহী আছে তারাই কেবল ইরানের সরকারের পতন ঘটাতে পারে, ইরানের সরকারের পতন ঘটাতে পারে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থায় ইরানের সামনে দ্বিতীয় কোনো সুযোগ কি আছে? সুযোগ নেই। কারণ কুয়েতের সাদ্দামের ইতিহাস তাদের সামনে জ্বলজ্বল করতেছে। কারণ তারা বিদ্রোহীদেরকে দমন করতে, যেমন বাংলাদেশের কথাই ভাবুন, বাংলাদেশে গণ অভ্যুত্থানে 2000 তো নয়, 835 জন স্বীকৃত, 835 জন কাগজ কলমে স্বীকৃত, আর বাকিগুলো দেখা যায় যারা আওয়ামী লীগ করতো তাদেরকেও যারা মেরে ফেলেছে, পুলিশ মারছে, সব কিছু মিলায়ে
1400, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 কথা বলা হয়েছে। আর যারা আন্দোলন করেছে ওরা আপনার বলেছে 2000-এর কথা, 2000-এর উপরে। তাদের জন্য সেই দেশের শাসককে স্বৈরাচার বলে তার যদি মৃত্যুদণ্ডের রায় হয়ে যায়, তাহলে 40,000 মানুষকে মেরে দেওয়া 37 বছরে এমন কোনো জুলুম নির্যাতন নাই যা খামেনি করে নাই। যদিও আয়াতুল্লাহ খামেনির একজন মুসলিম শাসক ছিলেন, তারপরেও তিনি বিদ্রোহীদের দমন করতে, তিনি দেশকে পরিচালনা করতে এই কর্মকাণ্ডগুলো করেছেন, যেটি অন্য কোনো সরকার ক্ষমতা আসলে বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে সখ্যতা রয়েছে এরকম কোনো দল ক্ষমতা আসলে সাদ্দাম হোসেনের মতো এই দেশের যারা শাসক ছিল তাদের বিচার হবে। এজন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছে যাতে ক্ষমতাচ্যুতি না হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।